কোক স্টুডিও বাংলাতে বহুদিন পর মস্ত কালান্দার শুনে গায়ে গুজবাম দিয়ে ওঠে, আর হবেই না কেন। একটা ওল্ড সুফি ক্লাসিককে রুনা লায়লা যেভাবে নিজের স্টাইল আর নিজের জাদু দিয়ে একদম অন্য ডিমেনশনে নিয়ে গেছেন, কিন্তু এই জায়গায় পৌঁছানো এত সহজ ছিল না। পাকিস্তানের টপ চার্ট দাপানো সুপারস্টার রুনা লায়লাকে বাংলাদেশে ফিরতেই বাংলাদেশি শিল্পীরা বয়কট করেছিল। কেউ তো আবার তাকে স্টুডিওতে দেখে রেগে মাইক ছুড়ে স্টুডিও থেকে বেরিয়ে যায়। কিন্তু আপনি কি জানেন এই রুনা লায়লাই তখনকার তরুণদের কাছে ছিলেন স্টাইল আইকন এবং ইয়ং বয়েজদের কাছে ড্রিম গার্ল। আজ বলবো মস্ত কালান্দার কিভাবে তৈরি করলো এক লিভিং লেজেন্ডকে। রুনা লায়লার জন্ম সিলেটে হলেও বড় হওয়া পাকিস্তানের করাচিতে। আর অবাক করার মতো ব্যাপার, তার আগ্রহ ছিল গানে নয়, নাচে। গানের ট্যালেন্ট ধরা পড়ে একেবারেই হঠাৎ। একবার তার বোন অসুস্থ হওয়ায় স্কুলের অনুষ্ঠানে যেতে পারেনি। তখনই শিক্ষক রুনা লায়লাকে সেই জায়গায় গান গাইতে বলেন, আর তার গান শুনে সবাই লিটারেলি অবাক হয়ে যায়। সেদিনই তিনি প্রথম পুরস্কারও পান। সেই মুহূর্ত থেকেই গানের প্রতি তার আগ্রহ আরো গভীর হয়। পরে যখন বোনের ওস্তাদ আব্দুল কাদেরের কাছে গান শিখতে বসেন, তার গলা শুনে ওস্তাদ বলে দেন এই মেয়েটা একদিন নাম করবে। বোনের পরিচয়ে রেডিওতে গান গাওয়ার সুযোগ পান। মাত্র 12 বছর বয়সে প্লেব্যাক করেন পাকিস্তানি সিনেমা জুগনুতে। এরপর 60 থেকে 70 দশক জুড়ে একের পর এক সুপারহিট গান তাকে পাকিস্তানের শীর্ষ গায়িকাদের কাতারে তুলে দেয়। আর পপুলারিটি শুধু কণ্ঠে নয়, ফ্যাশনও তিনি ছিলেন একদম ফ্যাশন আইকন। যখন সবাই শাড়ি কামিজ পরে গান করতেন, রুনা লায়লা তখন মঞ্চে উঠতেন জিন্স টপ স্কার্ট পরে। ইভেন তার ড্রেসগুলো তার নিজেরই ডিজাইন করা ছিল এবং তার শর্ট হেয়ার স্টাইল ছিল পিওর ট্রেন্ড সেটার। তিনি ছিলেন সেই সময় মেয়েদের স্টাইল ইন্সপিরেশন আর সমালোচকদের চোখে টু মডার্ন। মজার ব্যাপার হলো, এত ছেলের ক্রাশ থাকা সত্ত্বেও তার ক্রাশ ছিল শশী কাপুরের ওপর। যাই হোক, 1974-এ ইতিহাস সাক্ষী হলো যখন রুনা লায়লা ICCR এর আমন্ত্রণে ভারতে গিয়ে রেকর্ড করলেন দামাদম মস্ত কালান্দার। একটা ওল্ড সুফি ক্লাসিক গানকে তিনি নিজের স্টাইল আর মডার্ন ভাইবস যোগ করে একদম নতুন ডিমেনশনে নিয়ে গেলেন, ক্লাসিক্যাল শার্পনেস আর ফায়ারের মতো এনার্জি দিয়ে। আর ফলাফল, রাতারাতি টেনে পেলেন নতুন পরিচয়। সবাই ডাকতে শুরু করলো দামাদম গার্ল। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় তার ভার্সন রাতারাতি হিট। আজ পর্যন্ত যত রিমেক হয়েছে, বেস্ট টিউন এখনো রুনা লায়লারই। যাই হোক, সেই সময় ভারতে একের পর এক হিট গান তিনি উপহার দিচ্ছিলেন। बांग्लादेश की जानी मानी गायिका रूना लैला के गीत में এখন তিনি চাইলে ইন্টারন্যাশনাল কুইন হতে পারতেন। পাকিস্তানের টপ সিঙ্গার, ইন্ডিয়াতে হিউজ ডিমান্ড, কিন্তু তিনি ফিরলেন বাংলাদেশে নিজের রুট আর পরিচয়ের জন্য। আর হিট মানে যে সবাই খুশি তা কিন্তু নয়। শুরু হলো নতুন হিংসা। বাংলাদেশি শিল্পীরা বয়কট করলো তাকে, তবুও তিনি থামেননি। বয়কটের মাঝে প্রযোজক মাসুদ পারভেজ সাহস করে তাকে নিয়ে কাজ করেন, আর গানটি সুপার হিট হতেই বয়কটের দেয়াল মুহূর্তে ভেঙে পড়ল এবং এরপর যা শুরু হলো তা যেন পিওর গোল্ডেন রান। 80-র দশকে একের পর এক ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, যখন থামবে কোলাহল, ও সাধে লাউ বানাইলো মোরে বৈরাগী। তিনি শুধু জনপ্রিয় ছিলেন না, গেয়েছেন 18টি ভাষায় 10,000-এরও বেশি গান। ভাবা যায় তিনি শুধু একজন গায়িকা নন, তিনি একজন লিভিং লেজেন্ড। আর তার সবচেয়ে বড় প্রমাণ, 72 বছর বয়সে রুনা লায়লা আবারও কোক স্টুডিও বাংলাতে গাইলেন তার ঐতিহাসিক গান। এত বছর পর সেই একই এনার্জি, একই জাদুকরী ভয়েস, যা দেখিয়ে দিল লেজেন্ডদের বয়স হয় না, তারা সময়কেও হার মানায়। বিশ্বাস করুন, এই আইকনিক ট্র্যাকটা কোক স্টুডিও বাংলাতে তার কণ্ঠে না শুনলে পছন্দের এই সঙ্গীত আয়োজন আর এই প্ল্যাটফর্ম দুটোই অসম্পূর্ণ থেকে যেত। আর কোক স্টুডিও বাংলা এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনের সুরের রিয়েল ম্যাজিক ক্রিয়েট করে যে ট্রিবিউটটা দিয়েছে তা নিঃসন্দেহে অনবদ্য।